প্রিয় ছাত্রছাত্রী, ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি আরিফ স্যার আবার উপস্থিত হলাম 2024-এর দর্শনের এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে। দুয়ের দাগে অর্থাৎ এসএকিউ এর প্রথম প্রশ্নের প্রশ্নটা আছে, একটি যুক্তি কখন অবৈধ হয়? এর উত্তরে আমরা বলতে পারি, যদি কোনো যুক্তির সমস্ত আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়, তাহলে যুক্তিটি অবৈধ হয়। এক নম্বরের সাথে অথবা আছে, অবরোহ যুক্তি বলতে কি বোঝো? যে যুক্তির আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আশ্রয় বাক্যের সমান অথবা কম ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় অবরোহ যুক্তি। এই তোমাদের এসএকিউ এর প্রথম প্রশ্নের 1 নম্বর প্রশ্ন এবং তার সাথে যে তার উত্তরটা এটা দেওয়া হলো। কোশ্চেন নাম্বার 2, যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? আমরা জানি ও বচনের বিরুদ্ধ বচন এ বচন, আর ও বচন সত্য হলে এ বচন হয় মিথ্যা। এই 2 নম্বর প্রশ্নের সাথে যেটা মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। তাহলে আমাদের এটা করতে হবে, মানুষ অসৎ হতে পারে, এটাকে আমাদের আই বচন করে নিতে হচ্ছে। কোনো কোনো মানুষ হয় অসৎ, ওর অসম বিরোধী বচন হলো এ বচন, সকল মানুষ হয় অসৎ। 3 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? 2 প্রকার, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এবারে 4 নম্বর প্রশ্নটা দেখা যাক, বিরুদ্ধ পদ কাকে বলে? কোন পদের পরিপূরক পদকে সেই পদের বিরুদ্ধ পদ বলা হয়। 4 নম্বর প্রশ্নের সাথে অথবা যে প্রশ্নটা আছে, কোন বস্তু যুগপৎ ভালো এবং উত্তেজক নয়, বচনটির ব্যবর্তন করো। তাহলে প্রথমেই আমরা বচনটার এলেফ পড়ে নিই। কোন ভালো বস্তু নয় উত্তেজক, ই বচন, আর ই বচনের ব্যবর্তন করলে হয় এ বচন, সকল ভালো বস্তু হয় উত্তেজক। কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর প্রশ্নটা দেখা যায়, একটি গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কখন বৈধ হয়? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বৈধ হয় অপ্রধান আশ্রয় বাক্যে যদি প্রধান আশ্রয় বাক্য বা প্রাকল্পিক বচনের পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্য বা প্রাকল্পিক বচনটির অনুগকে স্বীকার করা হয়। 6 নম্বর প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করা যাক। বিসংবাদী বিকল্প বলতে কি বুঝো? উত্তরটা হবে, যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ বিকল্প দুটি একসঙ্গে সত্য হতে পারে না, আবার মিথ্যাও হতে পারে না, তখন তাকে বিসংবাদী বিকল্প বলা হয়। এর সাথে অথবা দেওয়া যেটা আছে, একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। তার উত্তর কি? হয় মানুষটি জীবিত অথবা মৃত, হয় মানুষটি জীবিত অথবা মৃত। এক্ষেত্রেও দেখা যাচ্ছে
যদি মানুষটি জীবিত হয় তাহলে সে মৃত না, যদি মৃত হয় তাহলে জীবিত না, দুটো একসঙ্গে কোনোভাবে হতে পারে না। 7 নম্বর প্রশ্নটা হলো পরিপূরক শ্রেণী কাকে বলে? কোন শ্রেণীর বিপরীত শ্রেণীকে, অর্থাৎ কোন শ্রেণীর কমপ্লিমেন্টারি শ্রেণী বা ক্লাসকে পরিপূরক শ্রেণী বলা হয়। ওর সাথে অথবা দেওয়া আছে, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? এর উত্তর হবে যে শ্রেণীর অন্তর্গত একটিও সদস্যের বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ভেনচিত্রে প্রকাশ করো। অধার্মিক কবি আছেন? যদি পি সমান সমান ধার্মিক শ্রেণী হয় এবং এস সমান সমান কবি শ্রেণী হয়, তাহলে প্রথমে আমরা এলেপ করে নিই। এই বচন হবে কোন কোন কবি হন অধার্মিক। এর বুলীয় লিপি হবে এস পি বার নট ইজিক্যাল টু 0। কেননা এই ধার্মিকটা যদি পি হয়, অযোগ আছে মানে বারটা বসলো, তাহলে বুলীয় লিপিটা হলো কি এস পি বার নট ইজিক্যাল টু 0। এখন আমরা ভেনচিত্রের মাধ্যমে দেখব একেবারে বাম দিকের যে ঘরটা আছে এস পি বার, এই যে ঘরটা, সেটাতে আমরা ক্রস দেব। 9 নম্বর প্রশ্ন, কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? অনেকেই আমাকে ফোন করেছেন, SMS করেছেন, তারা নাকি কোথায় উত্তরগুলো পেয়েছেন যেখানে বিভ্রান্তি আছে। যারা উত্তর দিয়েছেন তারা এই জায়গাটা খেয়াল করেননি। অনন্য মূল্যে অর্থাৎ ইউনিকলি ট্রু, অর্থাৎ স্ট্রংগেস্ট পাওয়ার অফ ট্রুথ, সবচেয়ে বেশি শক্তিশালী সত্য যেটা, সেটা হবে অনন্য মূল্যে সত্য। তার নিরিখে আমরা বলতে পারি স্ববিরোধী বিকল্পযুক্ত বৈকল্পিক বচন অনন্য মূল্যে সত্য হয়। যেমন হয় গোলাপটি লাল অথবা গোলাপটি অলাল। যেখানেই যেভাবেই তুমি সত্য সারণী করো না কেন, এর সত্য মূল্য সত্য হবে। 9 নম্বরের অথবা দেওয়া যে প্রশ্নটা, একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির বক্তব্য কি? এক্ষেত্রে উত্তর হবে একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির বক্তব্য হল, যদি কোনো বিবৃতি সত্য হয় তাহলে সে মিথ্যা হতে পারবে না, আর যদি মিথ্যা হয় তাহলে সত্য হতে পারবে না। অর্থাৎ যদি বিবৃতিটি বাস্তবের সাথে মিলে যায় তাহলে সত্য, যদি বাস্তবের সাথে না মিলে যায় তাহলে মিথ্যা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এখন রাম ঘুমাচ্ছে, এই বিবৃতিটি যদি দেখা যায় সত্যি সত্যি রাম ঘুমাচ্ছে তাহলে বিবৃতিটি সত্য, যদি দেখা যায় রাম ঘুমায়নি তাহলে বিবৃতিটি মিথ্যা। কথা বোঝা গেল? 10 নম্বর প্রশ্ন, একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন কি হয়? উত্তর হবে একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন হয় সংযৌগিক বচন। 11 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি দুটো, একটা হলো প্রকৃতির একরূপতা নীতি আর একটা হলো কার্যকারণ নীতি। প্রশ্ন নম্বর 12, সামান্যীকরণ বলতে কি বুঝো?
যখন বিশেষ বিশেষ কতগুলি দৃষ্টান্তের উপর ভিত্তি করে সেই জাতীয় সমগ্রতা সম্পর্কে সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সামান্যীকরণ। এই 12 নম্বরের সাথে অথবা যেটা আছে, বৈজ্ঞানিক আরো অনুমানের সিদ্ধান্ত কি রূপ বচন, এর উত্তরটা হবে সামান্য সংশ্লেষক বচন। প্রশ্ন নাম্বার 13, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। আমরা এটা তো বলতেই পারি, টেবিলের ন্যায় গরুর 4টি পা আছে, গরু দুধ দেয়, অতএব টেবিলও দুধ দেয়। এর সাথে অথবা যেটা আছে সেটা হলো কি, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। এর উত্তর হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 14 নম্বর প্রশ্ন, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। আবশ্যিক শর্তের একটি উদাহরণ হলো এই যে সুইচ অন করাই পাখা ঘোরার কারণ। 15 নম্বর প্রশ্ন, মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? মিল স্থায়ী কারণ বলতে বুঝিয়েছেন যে কারণকে সম্পূর্ণরূপে অপসারণ করা যায় না তাকে মিল স্থায়ী কারণ বলেছেন। 15 নম্বর সাথে অতএব অথবা দেয়া, যেটা বহু কারণবাদের সমর্থক কারা? মিল, বেইন প্রমুখ। 16 নম্বর অর্থাৎ এসএকিউ এর শেষ প্রশ্ন, কারভেদ রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? কারভেদ রিড কারণের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, গুণের দিক দিয়ে কারণ হল কার্যের নিয়ত শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, আর পরিমাণের দিক দিয়ে কারণ হল কার্যের সমান। পরের ভিডিওতে আমি বড় প্রশ্নের উত্তর নিয়ে আসব। দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।